রেসপিরেটরি এবং হোমিওপ্যাথি ম্যাথমেটিক্যাতে বিভিন্ন জায়গায় আছে। এই ডিফারেন্সিয়েশনটা হয়তোবা এখানে যারা বিজ্ঞজন আছেন তারা হয়তোবা বলতে পারবেন। বাট আমার এখানে আমি আসলে পাইনি। আমি খুঁজে পাইনি বা আমার এটা ব্যর্থতা। আর যে রোগটি নিয়ে আসলে আমরা কথা বলব সেটি হচ্ছে আজকের এই ফিস্চুলা। তাহলে ফিস্চুলা কি? একটু খেয়াল করি ফিস্চুলা কাকে বলে বা ফিস্চুলার ডেফিনিশনটা কি? আ দেখেন এই আমরা পড়বো হচ্ছে অ্যানাল ফিস্চুলা বাট তার আগেই আমরা আসছি ফিস্চুলা কি? অ্যানালটা হচ্ছে তো অ্যানাল রিজিয়ন হচ্ছে তার জন্যই আমরা নাম বলছি অ্যানাল ফিস্চুলা। বাট অ্যানাল ফিস্চুলার আগে ফিস্চুলাটা কি? Fistula দেখেন an abnormal opening or passage between two organs or between an organ and the surface of the body. আহ তাহলে এটা একটা abnormal passage ওপেনিং অর প্যাসেজ মানে ওপেনিং তো সকলেই বুঝেন আমার মনে হয় খুব সোজা ইংরেজিতে বলা আছে তারপর আমি বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন তাহলে অ্যাবনর্মাল ওপেনিং এটা কিন্তু নর্মাল ওপেনিং কারণ অ্যানাসটা কিন্তু আমাদের একটা নর্মাল ওপেনিং অ্যানাসটা হচ্ছে নর্মাল ওপেনিং বাট যদি অ্যাবনর্মাল ওপেনিং হয় অ্যাবনর্মাল একটা প্যাসেজ বা পথ হয় কিসের মধ্যে বিটুইন টু অর্গান দুটি অর্গানের মধ্যে হতে পারে অর বিটুইন অ্যান অর্গান এন্ড দ্য সারফেস অফ দ্য বডি সারফেস অফ আমাদের বডির যে সারফেস দ্যাট মিনস যে আমাদের সারা শরীরে যে চামড়াটা আছে আমাদের বডির সারফেস তাহলে ওই অর্গানের সাথে যদি সারফেসের একটা প্যাসেজ বা ওপেনিং তৈরি হয় বা একটা নালী তৈরি হয় সেটাকেই আমরা ফিস্চুলা বলি এবং এই ফিস্চুলার কারণ কি কি হতে পারে তাহলে আমার মনে হয় এখানে যারা আছেন ফিস্চুলাটা বুঝতে পারেন এরকম মানে আমার কথা বুঝতে পারেননি এমন কেউ আছেন আমরা একটু ইন্টারাকশন করি জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক ঠিক তাহলে আছে, বুঝতে পেরেছি। ফিস্চুলাটা কি কি কারণে হতে পারে দেখেন ফিস্চুলা মে বি কজড বাই ইনজুরি আঘাতের কারণে বা যে কোনো ইনজুরিয়াস এজেন্টের কারণে হতে পারে ইনফেকশন or inflammation or may be created during surgery একটি কথা আরেকটু দেখেন may be created during surgery সার্জারির সময়ও এরকম কিন্তু ফিস্টুলা ডেভেলপ করতে পারে দ্যাট মিনস সার্জারিটা যদি সাকসেসফুল না হয় বা সার্জারির পরে কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে এই কমপ্লিকেশনের ফলেও এরকম ফিস্টুলা ডেভেলপ করতে পারে আচ্ছা তাহলে ফিস্টুলা ফর্ম হচ্ছে কি করে গঠন হতে দেখেন ফিস্টুলার ফর্ম হোয়েন ইনফ্লামেশন কজড সোর তোর মানে তো আমরা সব ক্ষত অর আলসার এই একই কথা টু ফর্ম অন দা ইনসাইড ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন ইনসাইড ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন মানে আমাদের যে অন্ত্র বাংলাতে বলে ইন্টেস্টাইন আমরা ওই যে যে নামগুলো বললাম দ্যাট মিনস আমাদের ডিউরেনাম জিওজেনাম ইলিয়াম সিকাম অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন এগুলোকে বলা হয় ইন্টেস্টাইন একটা লার্জ ইন্টেস্টাইন একটা স্মল ইন্টেস্টাইন এগুলো আপনারা সকলেই অ্যানাটমিতে পড়েছেন বা দেখেছেন এগুলো তো নাড়ি ভুঁড়ি না স্যার? আমরা তো জি 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 নাড়ি ভুঁড়ি যেটা বাংলাতে নাড়ি ভুঁড়ি বলে যাই হোক মানে এই কথাগুলো অ্যাজ এ ফিজিশিয়ান বা ডক্টর হিসেবে না বলাটাই ভালো নাড়ি ভুঁড়ি কথাটা আহ, একেবারেই আসলে লেমেন ওয়ার্ড যার জন্য আপনারা চেষ্টা করবেন ইন্টেস্টাইন বলার ইংরেজিটা হচ্ছে মেডিকেল টার্মে সব থেকে প্রেফারেবল না হলেও অন্তত এর বাংলা ওয়ার্ড দ্যাট মিনস অন্ত্র বলে ঠিক আছে বৃহদত্ত ক্ষুদ্রন্ত্র আপনারা অবশ্যই পড়েছেন যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা ডিপ্লোমা করছেন সকলেই জানি আমরা তাহলে অফ দ্য ইন্টেস্টাইন তাহলে ইনসাইড ওয়াল ইনসাইড মানে তো ভিতরে সব ইনসাইড ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন তাহলে এটাই এই আলসারটা তৈরি হচ্ছে কোথায় ইন্টেস্টাইন ওয়ালের ভিতরে টু ফর্ম এফ ও আর এম আর এফ আর ও এম দুটো কিন্তু ভিন্ন সকলেই বুঝি তাহলে গঠন হচ্ছে কোথায় ইন্টেস্টাইন ওয়ালের ভিতরে অর নিয়ার বাই অর্গান অথবা তার নিকটবর্তী অর্গানে এই আলসারটা কি হচ্ছে দোজ আলসার ক্যান এক্সটেন্ডেড থ্রু দ্য ইন্টায়ার থিকনেস অফ দ্য বাওয়েল ওয়াল দোজ আলসার ক্যান এক্সটেন্ডেড প্রসারিত হচ্ছে থ্রু দ্য ইন্টায়ার থিকনেস অফ দ্য বাওয়েল ওয়াল আমাদের যে বাওয়েল আবার এই যে ইন্টেস্টাইন বলছি বাওয়েল যেটা সেটা হচ্ছে আমরা দেখেন যখন ওই যে প্রেসক্রিপশন বাওয়েল মুভমেন্ট এই কথাটি সকলেই পরিচিত আমাদের যে মল ত্যাগ করি এই মল ত্যাগের যে অভ্যাস এটাকে বলা হচ্ছে বাওয়েল মুভমেন্ট তার মানে মল কোথায় আসে আমাদের যে রেকটাম ঠিক আছে এই সিগময়েড কলনের পরে রেকটামে আমাদের এই মলটি জমা থাকে এই বাওয়েল ওয়ালের গায়ে আমাদের এই আলসারটি এক্সটেন্ড করছে
ক্রিয়েটিং এ টানেল। টানেল অর্থ সকলেই বুঝেন একটা নালী অর ড্রেন, একই মানে জাস্ট দুটি একই অর্থ কিন্তু দুইভাবে ইংরেজিতে পারে। টানেল টু ড্রেন, টানেল টু ড্রেন, একটি টানেল থেকে ড্রেন হচ্ছে যাচ্ছে, দ্যাট মিনস আপনারা অবশ্যই ড্রেন তো দেখেছেন, পানি প্রবাহিত হয়। তা এই ড্রেন কি হচ্ছে, ড্রেন দ্য পাস, খেয়াল করেন, টানেল টু ড্রেন দ্য পাস ফ্রম দ্য ইনফেক্টেড এরিয়া। ওই যে ইনফেক্টেড, যেখানে আলসার তৈরি হয়েছে, দ্যাট মিনস আমাদের ইন্টেস্টাইনের ওয়ালে অথবা তার পার্শ্ববর্তী, দ্যাট মিনস আমরা যদি বাওয়েল ওয়ালের ঘাটেও বলি, সেখান থেকে একটি টানেল ক্রিয়েট হচ্ছে, পথ বা নালী ক্রিয়েট হচ্ছে, এবং ওই জায়গাকার যে আলসারেশন থেকে যে পাস বা পুজ জন্মাচ্ছে, এই পুজটা ড্রেন হচ্ছে, নেমে আসছে কোথায়, ইনফেক্টেড এরিয়া, তার মানে তার আউটসাইড এরিয়াতে, যেই জায়গাটিতে আমাদের ফিস্টুলা ফর্ম হচ্ছে, ওপেনিং, এক্সটার্নাল ওপেনিং এ এসে, এক্সটার্নাল অ্যাবনর্মাল ওপেনিং, নর্মাল ওপেনিং এ না, অ্যাবনর্মাল ওপেনিং এ এসে যেখানে আসছে এই পাসটা ড্রেন হয়ে আসছে, নেমে আসছে, এটি হচ্ছে আমাদের এই ফিস্টুলা গঠনের অবস্থা। An abscess or a collection of pus can also cause a fistula to form. তাহলে তো এই কথাটি উপরেই আমরা বলেছি, an abscess, abscess মানে সকলেই বুঝি ফোড়া, or a collection of pus, পুজের যে সংগঠিত অবস্থা বা কালেকশন, can causes fistula to form, ফিস্টুলা গঠন করার জন্য এগুলো আসলে দায়ী। এখন আসি এক্সাম্পলস অফ ফিস্টুলা। আসলে আমরা যদিও বললাম যে আমাদের টপিকটি অ্যানাল ফিস্টুলা, তারপরেও কি কি ফিস্টুলা সাধারণ থাকতে পারে সেগুলো আমরা একটু ন্যাচারালি অকারিং ফিস্টুলাস আর দোজ দ্যাট ফর্ম বিটুইন দ্য এন্ড অফ দ্য বাওয়েল। খেয়াল করেন একটু সকলেই, ন্যাচারালি অকারিং ফিস্টুলাস আর দোজ দ্যাট ফর্ম বিটুইন দ্য এন্ড অফ দ্য বাওয়েল এন্ড স্কিন নিয়ার দ্য অ্যানাস। দ্যাট মিনস আমাদের যে রেকটাল ওয়াল বা রেকটাল এরিয়ার পাশে বাওয়েল এরিয়া, যেটাকে এই বাওয়েল এরিয়া, এই এরিয়া থেকে এবং এর পার্শ্ববর্তীতে কি আছে, অ্যানাস, স্কিন নিয়ার দ্য অ্যানাস, এখানকার যে কমিউনিকেশন বা ফিস্টুলাটা গঠন হচ্ছে, এটাকে আমরা বলি অ্যানাল ফিস্টুলা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, বা ফিস্টুলা ইন অ্যানো। এই কথা অনেক জায়গাতে দেখবেন লেখা আছে, ফিস্টুলা ইন অ্যানো, or between the intestine and the vagina, or আরেকটি দেখেন, or between the intestine and the vagina। ভ্যাজাইনা হচ্ছে ফিমেল জেনিটাল অর্গানের একটি অঙ্গ, সকলেই আমরা এখানে জানি। এইটির নাম বলা হয় ইন্ট্রোভ্যাজাইনাল ফিস্টুলা, ইন্টারোভ্যাজাইনাল ফিস্টুলা। ফিস্টুলা আরেকটি প্রকার কি হচ্ছে দেখেন, ফিস্টুলা মে অলসো ফর্ম বিটুইন দ্য রেকটাম এন্ড দ্য ভ্যাজাইনা। তাহলে রেকটাম এবং ভ্যাজাইনার মধ্যেও একটি ফিস্টুলা গঠন মানে, ওই যে বললাম নালী তো গঠন হতেই পারে, ওই যে বললাম বিটুইন টু অর্গান, এর আগে দেখেন আমরা ডেফিনেশনে বলেছি দুটি অর্গানের মধ্যে হতে পারে, এবং অর্গান থেকে এক্সটার্নাল সারফেস সেখানেও হতে পারে। তাহলে আমাদের ভ্যাজাইনা এবং রেকটাম, দ্যাট মিনস ভ্যাজাইনা এবং রেকটামের মধ্যে যদি ফিস্টুলা গঠন হয়, এটাকে বলা হয় রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। আরেকটি কমন, এইগুলোর মধ্যে আমি প্রথমটা হচ্ছে আমাদের কাছে খুব কমনলি আসে, অ্যানাল ফিস্টুলা, ইন্ট্রাভ্যাজাইনাল ফিস্টুলা বা রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা। এগুলো সাধারণত আমাদের কাছে খুবই কম, রেয়ার, এমনি রেয়ার, আমাদের কাছে বলে রেয়ার হয়। আরেকটি কমন আছে, মোটামুটি কমন, যদিও এই অসুখটি নিয়ে আমাদের কাছে কম আসে, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা, ভিভিএফ বলা হয়, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা। এই ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলাটা কি দেখেন, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা abnormal opening that forms between the bladder, that means urinary bladder, and the wall of the vagina। তাহলে ভ্যাজাইনা ওয়াল এবং ইউরিনারি ব্লাডার ওয়ালের সাথে যে কানেকশন বা কমিউনিকেশন বা অ্যাবনর্মাল টানেল যাই বলি আমরা, সেটা হলে সেটার নাম হচ্ছে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা, সংক্ষেপে ভিভিএফ নামে লেখা হয়। একটু খেয়াল করেন, অ্যানাল ফিস্টুলা আপনারা দুটি ছবি দেখছেন, পাশাপাশি দুটি ছবি, একটি এন্ডোস্কোপিক ছবি আছে, এন্ডোস্কোপিক বলার পর কলোনোস্কোপিক ছবিটা আমার কার্সার যদি দেখতে পান, এই এরিয়াটাতেই আসলে ফিস্টুলা ডেভেলপ হচ্ছে। এটা একটা ওপেনিং, এক্সটার্নাল ওপেনিং, অ্যানাল, এই যে অ্যানাল রিজিয়নের পাশে, পরীক্ষার জন্য। আর দেখেন এই যে এখানে আলসার ফর্ম হচ্ছে, এই যে নালী তৈরি হয়েছে দেখেন, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এটা রেকটাম,
রেকটামের থেকে এই যে অ্যানাল ক্যানেল, এই যে রেকটাল ওয়ালে দেখেন আলসার তৈরি হয়েছে। এই যে একটু কালো চিহ্নিত যে অংশটুকু যদি আহ, আমার কার্সারটি দেখতে পারেন, তাহলে এই দেখেন একটি চ্যানেল বা টানেল তৈরি হয়েছে। দ্যাটস কল্ড ফিস্চুলা। এটিতে এই ছবিটির ক্ষেত্রে দেখেন একটু আমরা যে নামগুলো আগে বললাম সেটির সাথে এটা হচ্ছে আমাদের যে পেরিনিয়াল এরিয়া, দ্যাট মিনস ইউরোজেনিটাল অর্গান। এটা হচ্ছে ইউরোজেনিটাল অর্গান। ইউরো কথাটি মানে ইউরিনারি সিস্টেমের অর্গান আছে, এই যে ব্লাডার আছে, আর জেনিটাল অর্গান মানে তো আমরা সকলেই বুঝি। দেখেন এটা হচ্ছে রেকটাম, এটা অ্যানাল ক্যানাল, আর এটা হচ্ছে ভ্যাজাইনা, সরি ইউটেরাস। ইউটেরাসের সাথে এটা হচ্ছে এই যে ভ্যাজাইনাল ক্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, এটা হচ্ছে ইউরেথ্রা, যেটা মূত্রনালী বলা হয়, ইউরেথ্রা। এটা হচ্ছে অ্যানাস। আমার কার্সারটি যদি দেখতে পান, তাহলে মেয়েদের 3টা ওপেনিং কিন্তু কাছাকাছি, মেয়েদের। ছেলেদের 2টি ওপেনিং, মেয়েদের 3টি ওপেনিং খুব কাছাকাছি। একটি হচ্ছে অ্যানাস, একটি হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, আর একটি হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। তাহলে এই যে একটু হলুদ খেয়াল করেন, হলুদ হলুদ চিহ্নিত যে অংশটুকু, এটি হচ্ছে ইউরিনারি ব্লাডার। এর উপরে আছে ইউটেরাস বা জরায়ু, যেটা এই জরায়ুর সাথে দেখেন সংযোগ হয়েছে, জরায়ুর সাথে সংযোগ হয়েছে। আবার দেখেন এই যে ক্যানেল, এই ক্যানেলের সাথে ইউরিনারি ব্লাডারের সংযোগ হয়েছে। আবার এই যে ইউরেথ্রাল ক্যানেলের সাথেও কিন্তু সংযোগ হয়েছে। আবার একটু আরেকটি কালার, অন্য কালার দিয়ে দেখেন রেকটামের সাথে, দ্যাট মিন্স অ্যানাস, অ্যানাল যে ক্যানেল, এই ক্যানেলের সাথেও কিন্তু এই ভ্যাজাইনাল ওয়ালের সংযোগ হয়েছে। এই যে বললাম যেটা রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা, রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা, ঠিক আছে? রেকটাম আর ভ্যাজাইনাল ক্যানেলের সাথে, ঠিক আছে? রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা। ঠিক আমরা ভেসিকো, আচ্ছা ভেসিক কন্টিটিউড ফিস্চুলা, যেটাকে এই যে ইউরেথ্রা, সরি জরায়ুর সাথে যে সংযোগটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে কি আমার ভেজানের সাথে ভেসিকোভেল, যেটা আমাদের কাছে রুগী আসে ভিভিএফ নামে। আর আরেকটি হচ্ছে ইউরেথ্রার সাথে, দেখেন ইউরেথ্রো ভেজাইনাল ফিস্চুলা, ঠিক আছে? আর যেটা প্রথমটা একেবারে উপরেরটা, সেটা হচ্ছে আমরা কি বললাম, ব্লাডারের সাথে আর ইউটেরাসের সাথে। তাহলে এই ব্লাডারের আরেকটি নাম আমরা উল্লেখ করা হয়, সেটা হচ্ছে ভেসিকো। তার জন্য ভেসিকো ইউটেরাইন ফিস্চুলা, ভেসিকো ইউটেরাইন ফিস্চুলা। এই ইউটেরাসের সাথে ইউরিনের ব্লাডারের যে ফিস্চুলা হচ্ছে, সেটি হচ্ছে ভেসিকো ইউটেরাইন ফিস্চুলা। ইউরিনারি ব্লাডারের সাথে ভ্যাজাইনাল ক্যানেলের যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। ইউরেথ্রার সাথে, ইউরেথ্রার ক্যানেলের সাথে ভ্যাজাইনাল ক্যানেলের যে ফিস্চুলাটা ডেভেলপ হচ্ছে, সেটির নাম হচ্ছে ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্চুলা। আর রেকটামের সাথে ইউরেথ্রার ক্যানেলের যে ফিস্চুলা গঠিত হচ্ছে, সেটা হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা। এই 4টি টার্ম কি আপনারা সকলে একটু মানে বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে এখন আমাদের মূল টপিক যেটি, সে মূল টপিক অ্যানাল ফিস্চুলা বা ফিস্চুলা ইন অ্যানো, এই নামেই আসলে পরিচিত। যদিও অলরেডি আপনারা এটির ডেফিনেশন বুঝে গেছেন আমার কাছে। কারণ কি বললাম, অ্যানাসের সাথে অন্যান্য মানে অ্যানাল রিজিয়নের সাথে আমার একটি টানেল তৈরি হচ্ছে। An anal fistula is a small tunnel that connect an abscess, an infected cavity in the anus to an opening on the skin around the anus. তাহলে আমার যে অ্যানাল রিজিয়ন আছে, অ্যানাল ক্যানাল, যেটা বাইরের ওপেনিং, ন্যাচারাল ওপেনিং, এই ন্যাচারাল ওপেনিং এর সাথে আমার যদি এই ন্যাচারাল ওপেনিং এর পাশে, ওপেনিং অন দ্য স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস, অ্যানাসের পার্শ্ববর্তী কোনো স্কিনের সাথে ভিতরের কোনো অর্গানের যেখানে কোনো অ্যাবসেস ফর্ম করেছে, দ্যাট মিনস পেরিয়ানিয়াল অ্যাবসেস তৈরি হয়েছে, বা ওখানে কোনো ইনফেক্টেড ক্যাভিটি আছে, সেটার সাথে যদি আমাদের কোনো একটা চ্যানেল তৈরি হয়, তাহলে এইটিকেই এই চ্যানেলটিকেই আমরা বলবো অ্যানাল ফিস্চুলা। অ্যানাস ইজ এক্সটার্নাল ওপেনিং, একটু খেয়াল করেন। অ্যানাসটা কি? এক্সটার্নাল ওপেনিং থ্রু হুইচ ফেকেস আর এক্সপেলড ফ্রম দ্য বডি।
আমাদের যে মল তৈরি হয় খাবারের ফলে আমাদের ইন্টেস্টাইনের ডাইজেশন এবং অ্যাবজর্পশন ক্রিয়ার ফলে যে মলটি তৈরি হয় যেটাকে আমরা মল বলি, ঠিক আছে? বাংলাতে অনেকে পায়খানা বলে, ঠিক আছে? যে মলটি তৈরি হয়, এই মলটি মূলত অ্যানাস দিয়ে বের হয়ে আসে। এটি হচ্ছে এক্সটার্নাল ওপেনিং। থ্রু হুইচ ফেসেস আর এক্সপেলড ফ্রম দ্য বডি। এক্সপেলড মানে পরীক্ষায় এক্সপেল করা তো বুঝেননি সকলেই। Just inside the anus. Inside the anus, a number of small glands that make mucus. এই অ্যানাল ক্যানেলের ভিতরে ছোট ছোট কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো মিউকাস সিক্রেশন করে, যার জন্য দেখেন আমরা যখন মল ত্যাগ করি মলটা আসার জন্য যেন আমাদের এই ক্যানেলে ক্ষত তৈরি না হয়, সৃষ্টিকর্তা আমাদের এরকম বিভিন্ন জায়গায় যেমন আমাদের মুখের মধ্যে দেখেন গ্ল্যান্ড তৈরি করে দিয়েছে, ঠিক আছে? 3টি গ্ল্যান্ড থেকে অনবরত আমাদের এই যে লালা সিক্রেশন হচ্ছে, যার জন্য এই খাবারগুলো আমাদের পেটের মধ্যে আমরা শক্ত খাবার খেলেও আমাদের পেটের মধ্যে খুব সুন্দরভাবে যাচ্ছে যেন আমাদের এই ইসোফেগাস স্টোমাকে যেন ক্ষত তৈরি না হয়, ঠিক আছে? এবং এগুলো আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক তদ্রূপ আমাদের এই অ্যানাল রিজিয়নে যে গ্ল্যান্ডগুলো এখান থেকে কিছু মিউকাস সিক্রেশন হয় যেটি আমাদের এই ফিকেল বা মলকে এক্সপেলড আউট করতে সহায়তা করে। এবং এটির আরেকটি কাজ হচ্ছে যে ওই যে বললাম আমাদের ওই রিজিয়ন না ওই রিজিয়নটাকে রক্ষা করে, প্রোটেক্ট করে। অকেশনালি দিস গ্ল্যান্ড গেটস clogged and can become infected. তাহলে এই সাধারণত কি হয় বাধা তৈরি করে, এবং এই বাধা তৈরি করার ফলে কি হয় ইনফেকশন ডেভেলপ করে, ক্যান বিকাম ইনফেক্টেড লিডিং টু অ্যান অ্যাবসেস। এবং তার ফলশ্রুত অ্যাবসেস মে ডেভেলপ ইনটু অর্ধেক থেকেই হাফ অফ দিস অ্যাবসেস, তার মানে এই অ্যাবসেস গুলোর অর্ধেক থেকেই মোটামুটি আমাদের ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা ডেভেলপ করে। হ্যাঁ, প্যাথোফিজিওলজি এই চিত্রটা বা গ্রাফটা একটু খেয়াল করলে দেখবেন যে আমরা প্যাথোফিজিওলজি বলতে যেটা বুঝি আমাদের যে ফিজিওলজিক্যাল প্রসেস এই প্যাথোলজিটা তৈরি করে, দ্যাট মিন্স ফিস্টুলা তৈরি হতে আমাদের কোন প্রসেসটা লাগে এই প্রসেসের এখানে একটু চিত্রের সাহায্যে বর্ণনা করবো, এটাকে আমরা বলি প্যাথোফিজিওলজি, ঠিক আছে? প্যাথোফিজিওলজি বলতে আমরা যে ডিসঅর্ডারটিকে যদি প্যাথোফিজিওলজি টার্মটির সাথে পরিচিত না হন সার্চ দিয়ে তো অবশ্যই আপনারা পাবেন এর সংখ্যা। এখন গুগল মামা আছে সবকিছু অ্যান্সার দেওয়ার জন্য, তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে কি আমরা বলি যে আমাদের যে ডিসঅর্ডার বা রোগগুলো তৈরি হচ্ছে এই রোগগুলোর ফিজিওলজিক্যাল, তার মানে এই প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার গুলো ফিজিওলজিক্যাল প্রসেস এই কারণেই বলছি যে আসলে একটা জিনিস তৈরি হতে যে প্রসেস প্রয়োজন, আপনি খাবেন এই খাবারটা দ্যাট মিন্স ভাতটা খাচ্ছেন, এই ভাতটা আমাদের যেমন গ্লুকোজ গ্লুকোজ গ্যালাক্টোজে তৈরি হচ্ছে এই যে প্রসেস গুলো ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিক প্রসেস, ঠিক এই প্যাথোফিজিওলজিক্যাল প্রসেস আমাদের রোগ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। একটু খেয়াল করেন আমরা প্রথমেই যেটা গ্ল্যান্ডুলার সিক্রেশন টেস্ট, গ্ল্যান্ডুলার সিক্রেশন দ্যাট মিন্স ওই যে বললাম অ্যানাল রিজিয়নের পাশে যে গ্ল্যান্ড গুলো আছে এর থেকে যে মিউকাস সিক্রেশন আছে, ঠিক আছে? এই মিউকাস সিক্রেশন গুলো বাধাপ্রাপ্ত হচ্ছে, হয়ে কি হচ্ছে আমরা এর আগের কথাটি তো বলে ইনফেকশন ডেভেলপ করছে এবং ইনফেকশন ডেভেলপ করার পরে ওখানে কিন্তু পুজ হচ্ছে, সাপুরেশন হচ্ছে, সাপুরেশন দ্যাট মিন্স অ্যাবসেস ফর্মেশন হচ্ছে। এই অ্যাবসেস ফর্মেশন থেকে আবার চলে যাচ্ছে কি অ্যানাল ক্রিপ্ট অবস্ট্রাকশন, আমাদের অ্যানাল যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা তো অনেক সময় অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, করেই তো আমাদের কি হচ্ছে ফিস্টুলাটা ডেভেলপ করছে, আবার ওখান থেকে ওর আমি এর আগের স্লাইডে বললাম দেখেন অ্যাবাউট হাফ অফ দিস অ্যাবসেস মে ডেভেলপ ইন ফিস্টুলা, মানে মোটামুটি যে অ্যাবসেস গুলো তৈরি হয় সবগুলো এটা ভালো হয়ে যায়, কারণ ভালো হয়ে যাওয়ার একটা বিষয় বলি যে সৃষ্টিকর্তা আমাদের বডির মধ্যে অবাঞ্ছিত কোনো জিনিস কিন্তু সে রাখেন, চেষ্টা করে প্রথমেই আমাদের যে আমরা যদি হোমিওপ্যাথি ভাষায় বলি ভাইটাল ফোর্স বা মেডিকেল সায়েন্সে আমরা যদি বলি সিস্টেম, যেটাই যেভাবেই বলি না কেন যদিও এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, সেই জায়গাটিতে আমাদের কিন্তু বডি রিজার্ভ করে নেয়, ওটা গিলে ফেলে ইনগাল্প করে ফেলে, ঠিক আছে?
কিন্তু যদি ওই যে বললাম আমাদের ভাইটাল ফোর্স যদি দুর্বল হয়, আমাদের ভাইটাল প্রিন্সিপাল যদি দুর্বল হয়, তাহলেই কিন্তু আমাদের রোগটাকে ডেভেলপ করছে। তাহলে এটা হচ্ছে প্যাথোফিজিক্স। এরপরে আসে যে কজেস অফ অ্যানাল ফিশার, কি কি কারণে হতে পারে। দেখেন, লিডিং কজেস অফ অ্যানাল ফিশার আর, আমরা প্রথমেই ওই আগের স্লাইডে বলেছি, লিডিং যেটা কজ সেটা হচ্ছে ক্লগড অ্যানাল গ্ল্যান্ড। তার মানে আমাদের এই অ্যানাল গ্ল্যান্ড গুলোতে বাধাগ্রস্ত হয় এবং অ্যানাল অ্যাবসেস তৈরি করে। ঠিক আছে, রেকটাল ওয়ালে অ্যাবসেস তৈরি হচ্ছে, এটা হচ্ছে লিডিং কজ। আরো কিছু কজ আছে, যে কজগুলো কিছু রোগের কারণে হয়। ঠিক আছে, আদার মাস লেস কমন কন্ডিশন দ্যাট ক্যান কজ অ্যান অ্যানাল ফিশার ইনক্লুড কর্নস ডিজিজ, যেটাকে ইনফ্লামেটরি ডিজিজ অফ ইন্টেস্টাইন বলা হয়। কর্নস ডিজিজ, এটি নিয়ে আলোচনা করতে গেলেও অনেক দীর্ঘ সময় লাগবে, যার জন্য আপনারা নামগুলো শুনেন। পাশে লেখা আছে ইনফ্লামেটরি ডিজিজ অফ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের ইনফ্লামেটরি ডিজিজ বলা হয় কর্নস ডিজিজ। রেডিয়েশন, যেটা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, রেডিওথেরাপি নাম বলি, এই রেডিয়েশন দিলেও আমাদের এই ফুসফুসগুলোতে কোনো আঘাতের ফলে হতে পারে। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি বলা হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। টিউবারকুলোসিস বা টিবি। ডাইভার্টিকুলাইটিস, ঠিক আছে, এই ডাইভার্টিকুলাইটিস দেখেন, এ ডিজিজ ইন হুইচ স্মল পাস passes from in the large intestine and become inflamed। ঠিক আছে, ডাইভার্টিকুলার, এই ওই যে কর্নস ডিজিজ, ডাইভার্টিকুলার ডিজিজ, এই ডিজিজ গুলো কিছুটা ক্রিটিক্যাল ডিজিজ, আমি আগেই বললাম। এবং অনেক ক্ষেত্রেই মডার্ন মেডিকেল সায়েন্স যেটাকে আমরা বলি, সেই জায়গায় কিন্তু ইনকিউরেবলও বলে। ঠিক আছে, এবং লাস্টে আমরা বলছি ক্যান্সার। ঠিক আছে, এবং হোমিওপ্যাথির সুবিধা এই জায়গাতেই, বা হোমিওপ্যাথির বৈশিষ্ট্যতা এই জায়গাতেই, যে ডিজিজ গুলো অ্যালোপ্যাথি বা অন্যান্য সিস্টেমে ভালো হতে চায় না, যেহেতু আমাদের মূল কার্ডিনাল ফিচারটার মধ্যে একটি হচ্ছে সিমটম সিমিলারিটি। সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এই ইনকিউরেবল ডিজিজ গুলোকে কিওরের পথে নিয়ে যেতে পারি। টোটাল কিওর হওয়ার পার্সেন্টেজ কতটুকু, এটি আসলে কোশ্চেন মার্ক থাকে, তবে অনেক পেশেন্টই ভালো থাকে। কারণ আমরা যখনই পার্সেন্টেজ গ্রেটার দেন 51 পাবো, তখনই কিন্তু সেটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে, কিন্তু আমাদের কাছে আসলে এই ডাটাগুলো, যার জন্য এই ডিজিজগুলোর, যে ডিজিজগুলোর নাম বললাম, এগুলো থেকে হচ্ছে লেস কমন কজ, বাট মূল কজটা হচ্ছে আমাদের ওই অ্যানাল গ্ল্যান্ড গুলোতে বাধা তৈরি হয় এবং সেখানে অ্যাবসেস ফর্ম করে। এই অ্যাবসেস ফর্ম করার জন্যই আমাদের এই ফিস্টুলা। এখন অ্যাবসেস ফর্ম করার জন্য মডার্ন যে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে, আমরা যেটাকে মাইক্রোবায়োলজি সাবজেক্ট বলি, এই মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অ্যাবসেস ফর্মেশনের ক্ষেত্রে কিছু অর্গানিজম দায়ী। ঠিক আছে, কিছু অর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া। আর রেকটাল যে ক্যানেল বা সিগময়েড কোলন, রেকটাল এরিয়া, এগুলোতে টোটাল লটস অফ মাইক্রো অর্গানিজম থাকে। কারণ ওই যে বললাম, মল তো আসলে ভালো জিনিস না, সেই জায়গা যেহেতু প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাবসেস ফর্মেশন বা ওই জায়গার অবস্ট্রাকশন তৈরি করার জন্য এই মাইক্রো অর্গানিজম গুলো দায়ী। এখন টাইপস অফ অ্যানাল ফিস্টুলা কি কি, কত প্রকারের আছে দেখেন। আমরা পেরিঅ্যানাল রিজিয়নের অ্যাবসেসটা পাচ্ছি, এই ফিস্টুলাটা পাচ্ছি 60%, স্টিওরেক্টাল ফিস্টুলা পাচ্ছি 20%, ইন্ট্রোস্প্লেন্টেরিক ফিস্টুলা পাচ্ছি 12%, সুপ্রা লেভেটর, এগুলো হচ্ছে, এই নামগুলো এসছে আমাদের এই রেকটাল এরিয়ার বা অ্যানাল এরিয়ার কিছু নাম আছে, এই জন্য বললাম যে অ্যানাটমি, বিশেষ করে অ্যানাটমি যদি আমরা না জানি, এই যে সুপ্রা লেভেটর আসলে মাসেল আছে, সুপ্রা লেভেটর মাসেল, ঠিক আছে, সাবমিউকোসাল। তাহলে ওই লেভেটর মাসেলের মধ্যে যদি আমাদের এই ফিস্টুলাটা ডেভেলপ করে ওখান থেকে, তাহলে সেই জন্য ওই নামটা বলে সুপ্রা লেভেটর। যার জন্য বললাম যে অ্যানাটমি জানাটা কিন্তু প্রয়োজন। এখন আমি আপনাকে এই জাস্ট নামগুলো বলে দিলাম, কিন্তু এখন যদি আপনি প্রশ্ন করেন, তাহলে কিন্তু আগে আমাকে ওই অ্যানাটমিটি বোঝাতে হবে যে আসলে এই পজিশন গুলো কোথায়, ইন্টারেস্ট। কারণ আমাদের যে রেকটাল এরিয়ার মধ্যে বেশ কিছু জায়গায় স্প্লিন্টার আছে। ঠিক আছে, কারণ কি, স্প্লিন্টার যদি না থাকে তাহলে সারাদিনই কিন্তু আমাদের পায়খানা পড়তে থাকবে, মল পড়তে থাকবে সারাদিন। কারণ কি, ওই স্প্লিন্টার গুলো ওই ওই জায়গাগুলোকে আটকিয়ে রাখে। যে না, আপনার দেখেন আমাদের ইউরেথ্রার কাছেও, ইউরিনারি ব্লাডারের মুখেও আমাদের স্প্লিন্টার থাকে। যদি স্প্লিন্টার গুলো না থাকে, স্প্লিন্টার বলতে যদি আমি বাংলাতে আপনাকে বোঝাতে যাই, আমরা ইলাস্ট্রিক নাম শুনেছি, বা যে
এলাকাতে গার্ডার বলে আমাদের বাংলাতে, ইলাস্ট্রিসিটি যেগুলো থাকে, আপনি হাতের সাথে লাগিয়ে থাকবেন, প্যাঁচ দিয়ে রাখবেন, তাহলে ওই জায়গাটা বন্ধ হয়ে থাকলো, আবার যখন খুলে দিচ্ছেন, ঠিক ন্যাচারালি আমাদের এই ইউরিনের ব্লাডারের কাছে রেকটাল রিজিওনে বা অ্যানাল রিজিওনে অ্যানাল স্প্লিন্টার থাকে। যদি না থাকতো এগুলো, তাহলে তো সারাদিন মল পড়তে থাকতো, একটা বিশ্রী অবস্থা। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে আহ, আমাদের সুস্থতা আমাদের জন্য কত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার জন্য আসলে আমাদের শুকরিয়া করা উচিত। তাহলে এই নামগুলোর ক্ষেত্রে আমাকে বোঝাতে গেলে আমি বললাম যে আপনাদের অ্যানাটমি জানাটা প্রয়োজন। তাহলে দেখেন, অ্যানাটমি অনেকেই আমরা বলি অ্যানাটমি জানা প্রয়োজন নয়, প্যাথোলজি জানা প্রয়োজন। আহ, হয়তোবা সিম্পটোমেটোলজির জন্য প্রয়োজন ততটা না থাকলেও ডিজিজ ডায়াগনোসিস, প্রগনোসিস অফ ডিজিজ, এগুলোর জন্য অবশ্যই প্রয়োজন। কোন রোগটি আপনার জন্য কিউরেবল, কোনটি আনকিউরেবল ডিজিজ, এগুলো জানা দরকার। আচ্ছা, এখন আসি আমরা সায়েন্স সিম্পটমে। অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, মানে আপনাদের বিরক্তি লাগছে কিনা? না স্যার, খুব ভালো লাগতেছে। না স্যার। বিরক্তি লাগলে বলেন অবশ্যই। এত সোজা ভাবে স্যার মানে বোঝা দিচ্ছে স্যার, খুব অসাধারণ, খুব ভালো লাগতেছে। আমরা ভালো সায়েন্স লাগতেছে সিম্পটমে আসলে সায়েন্স সিম্পটমে আমরা কি পাবো? অ্যানাল ফিশারে আসলে ভালো লাগার থেকে আমার আমি যতটুকু দেখেছি, আমার এই গ্রুপে কাশেম স্যার আছেন, যার কাছে আমি অনেক কিছু শিখি। আহ, আমার থেকে উনি অনেক কিছু জানেন, ঠিক আছে। আর মানে তাহমিনা বিলকিস ম্যাডামও আছেন, উনি অনেক মানে প্রবাস থেকেও এই ক্লাসগুলো করেন। ওনাদের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে কাশেম স্যার আছেন, যার কাছ থেকে পিওর হোমিওপ্যাথির অনেক নির্দেশনা আমি পাই। আহ, যদিও আসলে প্রথমে বলা হয়েছিল আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বলে কোনো কিছু আমার কাছে নেই। আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ না, আমি চেষ্টা করি হোমিওপ্যাথি করার। আচ্ছা, এখন ডিজিজের ক্ষেত্রে আমরা যে সাইন সিম্পটম পাবো, দেখেন, রুগী আপনার কাছে এসে আমরা আসলে বইয়ের ভাষায় যে কথাগুলো বলি সেগুলো থেকে রুগী এসে আমাদের কাছে কি বলে? ডাক্তার সাহেব, আমার অলদারে ব্যথা হচ্ছে। এই যে ফিস্টুলার ক্ষেত্রে রুগী কিন্তু এসে আমাদের সামনে বলে আমার পাইলস হয়েছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যতগুলো পেশেন্ট দেখেছি, অধিকাংশ পেশেন্ট গুলোই এসে বলে আমার পাইলস হয়েছে, পাইলসের ট্রিটমেন্ট। আমি অমুক 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 জায়গায় ট্রিটমেন্ট হয়েছি, ভালো হচ্ছে না এত। এখন যখনই রোগীকে বলি ঠিক আছে বাবা, সবই তো বুঝলাম, তা আপনি যদি পুরুষ রোগী হয়, মহিলা রোগীকে তো বলা খুবই কঠিন, বলিও না। আহ, কারণ বললে এখানে প্রেস্টিজিয়াস কিছু ইস্যু তৈরি হয় একটা এলাকায়। আমি ওনাদেরকে সাধারণত একটু মহিলা ডাক্তারের কাছে রেফার করি, যে আপনি যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছে, কারণ হ্যাঁ, এখানে কয়েকজন আমি মহিলা হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও রেফার করে দিয়েছিলাম, কিন্তু আসলে অনেকেই এই ফিজিক্যাল এক্সাম গুলো জানে না, যার জন্য প্রবলেম গুলো আমার ক্রিয়েট হয়। যদিও ফোনে বলে দিয়েছিলাম, তারপরেও হয়, বাধ্য হয়ে আমাকে অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। যাই হোক, পুরুষ ডাক্তার হলে আমি সরাসরি বলে দিই আপনি একদিন লুঙ্গি নিয়ে আসবেন, একটি লুঙ্গি নিয়ে আসবেন। আমি আপনার ওই জায়গাটি না দেখে আপনার কোনো ট্রিটমেন্ট বা আপনাকে কোনো কিছু বলতে পারবো না। এটি নিয়ে আসলে কিছু কিছু রুগী আসেও না পরবর্তীতে, এটু একটা মানে অব্লিগেশন আমার জন্য, যে ওনারা আর পরবর্তীতে আসেন না। ঠিক আছে, আর কিছু রুগী দেখা যাচ্ছে যে আসে, ফিজিক্যাল এক্সামটা করা হয়। তো দেখা যায় যে যারা পাইলস এর কথা বলছে, আহ, কিছু কিছু রুগী, সবাই যে না, কিছু কিছু রুগী কিন্তু এই রেকটাল অ্যানাল ফিশারে, এই ফিস্টুলাতে ভুগছে, কিছু রুগী অ্যানাল ফিশারে ভুগছে। ঠিক আছে। স্যার, তো আমরা এটা না দেখে মানে এমন কোনো ডিফারেন্সিয়েট করা যায় না যে মানে এই লক্ষণে ফিস্টুলা হতে পারে, এই লক্ষণে পাইলস জি হতে জি, পারে? আছে 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 আছে। যখন আপনি তিনটি মানে টোটাল গুলো, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা এবং রেকটাল পলিপ, ঠিক আছে, এগুলো কমপ্লিট করবেন, তখনই নিজেই আপনি ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবেন, নিজেই পারবেন। ঠিক জি আছে, স্যার। কিন্তু জি স্যার। তারপরেও আপনার দেখার প্রয়োজন হয়, অনেক সময় দেখার প্রয়োজন হয়। যদি না দেখতে পান তাহলে কিছু সমস্যা তৈরি তো আছে। ওই যে বললাম যে ফিশার আর ফিস্টুলা অনেক সময় ঝামেলা করে। ঠিক আছে। আচ্ছা, এর সাথে আবার আরেক কিছু প্রবলেম আছে, যাদের রেকটাল ক্যান্সার হয়ে যায়। রেকটাল ক্যান্সার রোগী কমই পাবেন, যদি ওনারা ডায়াগনোসিস হয়েই আপনার আমার কাছে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে দেখেন, ফ্রিকোয়েন্ট অ্যানাল অ্যাবসেস, ফরমেশন অফ ফ্রিকোয়েন্ট অ্যানাল অ্যাবসেস। অ্যানাল অ্যাবসেসটা তৈরি হয় ভিতরে, যেটা আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কিন্তু রুগী আমাদের কাছে এসে প্রথম কথাই বলে যে আমাদের মলদ্বারে ব্যথা করছে, মলদ্বারের পাশ দিয়ে একটি জায়গা থেকে পুজ আসছে, দুর্গন্ধযুক্ত পুজ।
এই কথাটি বলে অনেক সময় রক্ত আসে। এই যে বললাম দেখেন আপনার পাইলসেও কিন্তু রক্ত আসে, ফিস্চুলাতেও রক্ত আসে। বাট পাইলসের রক্তের ক্ষেত্রে কিন্তু পুজ থাকে না, ফিস্চুলার রক্তের সাথে পুজ থাকে। ডিফারেন্সিয়েশন আপনি করতে পারেন। কিন্তু রুগী তো আপনাকে ওই সাইন সিম্পটম অনেক সময় দিবেও না। কারণ কি? এই পুজের ক্ষেত্রটা অনেক সময় তো উনি তো বুঝতে পারে না। যাদেরকে বলে দেওয়া হয় যে আপনি একটু খেয়াল করবেন। আপনি যে আন্ডারগার্মেন্টসটা পড়তেছেন সেটাতে কি লেগে থাকছে এটা একটু খেয়াল করবেন। এখন এই জায়গাটি যদি আপনি ডাক্তার না বলে দেন বা আমি ডাক্তার না বলে দেই তাহলে কিন্তু রুগী এসে বলতে পারবে না। এইজন্য। ওই যে বললাম পেইন অ্যান্ড সোয়েলিং অ্যারাউন্ড দ্য অ্যানাস। আমাদের যে মলদ্বার এই মলদ্বারের পার্শ্ববর্তী জায়গাগুলোতে ব্যথা করবে এবং কি হবে এই জায়গাগুলো ফুলে যাবে। দ্বিতীয় কথাটা আসছে যে তৃতীয় কথা ব্লাডি অর ফাউল স্মেলিং ড্রেনেজ। ড্রেনেজ মানে যেটা যে পাসটা বা পুজটা আসবে এটা দুর্গন্ধযুক্ত থাকবে এবং রক্ত মিশ্রিত থাকবে। অনেক ক্ষেত্রে রক্ত মিশ্রিত নাও থাকে, শুধু পুজটাই আসে। ফ্রম অ্যান ওপেনিং অ্যারাউন্ড দ্য অ্যানাস। কোথা থেকে আসে? ওই যে যে অ্যানাসের পাশের যে ওপেনিংটা তৈরি হয়েছে, ঠিক আছে, অ্যাবনর্মাল ওপেনিং, সেখান থেকে আসে। দ্য পেইন মে ডিক্রিজ আফটার দ্য ফিস্চুলার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন ওই যে পেইনটার কথা বললাম, এই পেইনটা কিন্তু কমে যাচ্ছে কখন? দ্য পেইন মে ডিক্রিজ আফটার দ্য ফিস্চুলা ড্রেইন। তার মানে ওই ফিস্চুলা থেকে যে পুজটা, সেই পুজটা যখন বের হয়ে যায় তখন কিন্তু এই ব্যথাটা কমে যায়। কিন্তু পুজ থাকা অবস্থায় প্রচন্ড পরিমাণে ব্যথা করে, রুগী ব্যথায় কাতর হয়ে যায়। ঠিক আছে, আমরা ব্যথায় কাতরের জন্য ওষুধের চিন্তা করি, কিন্তু আপনি যে জাস্ট ওই জায়গাটি ইন্সপেকশন করে গ্লাস করে যদি ওটা ফাটাই দেন, পুজটা যদি আপনি বের করে দেন তাহলে কিন্তু পেশেন্ট এই ব্যথা থেকে দ্রুত রিলিফ পেয়ে যাবে। যদিও আমরা অনেক সময় ইউনিভার্সাল বা সাইলেশিয়া দিয়ে ওষুধ দিয়ে বা আরো বিভিন্ন যেগুলো অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি সিমটম সিমিলারিটি ওষুধ দিয়ে এই কাজটি করে থাকি। কিন্তু আহ, যেহেতু এই রেকটাল এরিয়ার যে স্কিন এটা কিন্তু যথেষ্ট মোটা, ঠিক আছে, এটি ফেটে বের হওয়াটাও কিন্তু খুব কঠিন একটি অবস্থা তৈরি হয়। যার জন্য আপনি যদি দেখে মনে হয় যে না এটাকে জাস্ট একটা ইনসিশন দিয়ে বের করে দিবেন, বের করে দিতে পারেন, এরপরে আপনি হোমিওপ্যাথি ওষুধ দেন, দ্রুত শুকায় যাবে। আচ্ছা, ইরিটেশন অফ দ্য স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস ফ্রম ড্রেন। ইরিটেশন, ইরিটেশন আমার মনে হয় সকলেই বুঝেন যে ইরিটেট করা, জ্বালাতন করা, ঠিক আছে, চুলকানোও বলে অনেকে, ঠিক আছে, জ্বালাতন করা মানে কি? ইরিটেশন দেওয়া, খোঁচানো। ইরিটেশন অফ দ্য স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস ফ্রম ড্রেন। ওই পাঁচটা ড্রেনেজ হওয়ার পরে ওই অ্যানাসের চারিপাশে এক ধরনের বিরক্তিকর অবস্থা তৈরি হয়। এবং যখন আপনি বাওয়েল মুভমেন্ট দেন, আমরা মল ত্যাগ করার সময় পেইন হতে পারে, পেইন উইথ বাওয়েল মুভমেন্ট, ব্লিডিং, এর সাথে আছে ফিভার, চিলি, জেনারেল ফিলিং অফ ফ্যাটিগ। জ্বর থাকতে পারে, তার মধ্যে শীত শীত একটা ভাব থাকতে পারে এবং খুব দুর্বলতা বা অবসন্নতা ভাব, ফ্যাটিগ, ঠিক আছে, ভালো লাগছে না, মেজমেজ, এলাইজাও বলি আমরা অনেক সময়, একটা জেনারেল ফিলিং থাকে ফ্যাটিগ, ঠিক আছে, ফ্যাটিগ, ভালো লাগছে না, দুর্বল লাগছে, এরকম কমপ্লেইন আপনার কাছে রুগী বলবে, ঠিক আছে। আমি তো বললাম বইয়ের কথার সাথে রুগীর কথা কিন্তু আপনার আলাদা। যেমন আমরা রুগীর মানে রেপার্টরির ভাষায় কনভার্ট করতে হয়, যেটাকে রুব্রিক্স এর ভাষা, এটি যেমন ঠিক রুগী কিন্তু আমরা বইয়ের এই যে স্লাইডটি যেরকম দেখছেন এইভাবে এসে কিন্তু আপনাকে বলবে না, রুগীর কথা কিন্তু বলবে, আপনাকে কনভার্ট করে নিতে হবে আসলে। যেমন আমি বললাম যে ফিশারের ক্ষেত্রে কিন্তু আলাদা, ফিস্চুলা আলাদা, তারপরে হচ্ছে আপনার রেক্টাল পলিপ আলাদা। আহ, কারণ কি? ওই যে বললাম, দেখেন পাইলসের ক্ষেত্রে আবার হেমোরয়েডস এর ক্ষেত্রে ইন্টারনাল এক্সটার্নাল এর একটা বিষয় আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা পেলাম সাইন অ্যান্ড সিমটম। এখন এই সাইন সিমটম বুঝতে কারোর প্রবলেম হচ্ছে কিনা? না স্যার। না স্যার। এখন আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে? আপনার কাছে রুগী আসলো, আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে? দিস পেশেন্ট ইজ সাফার ফ্রম অ্যানাল ফিস্টুলা। দেখেন কিছু কিছু বিষয়, প্রথমে কিছু প্যারা দিয়েছে, তারপরেই কিছু টেস্টের নাম বলা আছে, ঠিক আছে। দেখেন
your doctor can usually diagnose an anal fistula by examining the area around the anus. একটু খেয়াল করেন, your doctor can usually diagnose an anal fistula by examining the area around the anus. অ্যানাসের চারিপাশে আপনাকে আগে পরীক্ষা করতে হবে। যে আপনি হয়তোবা কোন একটি ম্যাডাম বললেন যে সায়েন্স সিমটম, তাহলে আপনি অ্যানাল রিজিয়নটাকে পরীক্ষা করা উচিত, আপনার ডায়াগনোসিস করা। আসলে এটা কি ফিস্টুলা না ফিশার? আচ্ছা, হি অর শি উইল লুক ফর অ্যান ওপেনিং। কারণ কি, ফিস্টুলাতে একটা ওপেনিং থাকবে, দা অন দ্য স্কিন, ওই স্কিনে একটা ওপেনিং থাকবে। The doctor will then try to determine how deep the tract is and the direction in which it is going. That means doctor try করবে বা ডিটারমাইন, নির্দিষ্ট করার চেষ্টা করবে ওই চ্যানেলটা, ওই ওপেনিংটা কতটা ডিপ, বা ওই ট্র্যাকটা ডিপ কতটুকু, হাউ ডিপ দ্য ট্র্যাক ইজ, কতটুকু, কত ডিপে গেছে, এটা সে চেষ্টা করবে বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, ইন মেনি কেসেস, অনেক কেস পাবো আমরা, দেয়ার উইল বি ড্রেনেজ ফ্রম দ্য এক্সটার্নাল। ঠিক আছে, অনেক কেসগুলো পাবো আমাদের এই এক্সটার্নাল ওপেনিং, আমাদের এই ড্রেনেজ যে নালীটা অবস্থাটা, এটা সাম ফিস্টুলাস মে নট বি ভিজিবল। কিছু ফিস্টুলা কিন্তু দেখা যায় অন দ্য স্কিন সারফেস। এখন দেখতে পাচ্ছেন না, তাহলে কি করবেন আপনি? অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। এখন আপনি যদি দেখতে না পান, তাহলে আপনি অ্যানাল ফিস্টুলাকে আপনি হেমোরয়েডস বা পাইলস নামে ট্রিটমেন্ট করে ফেললেন, তাহলে এটি তো আমাদের অবশ্যই রোগী ভালো হবে না। যার জন্যই এই ফিজিক্যাল এক্সামিনেশন, বা যার জন্য আমাদের এই ডায়াগনোসিস প্রসিডিউরে ল্যাবের সাহায্য নেয়। অনেক সময় আমরা অনেকেই এই ল্যাবের সাহায্য নিতে বা এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অনাগ্রহ তৈরি করি বা অনাগ্রহ পোষণ করি। তাহলে some fistulas may not be visible on skin surface. In this case, the physician may needed to perform additional test. কি কি? অ্যানোস্কোপি বলা হয়, যেহেতু অ্যানাল রিজিয়ন, এটা আরেকটা জন্য কোলোনোস্কোপি করলেও বেটার। ঠিক আছে? Anoscopy. An anoscopy is a procedure in which a special instrument is used to see inside your anus and rectum. অ্যানাস rectumের ভিতরে। আর কোলোনোস্কোপি, দ্যাট মিন্স আমরা কোলন পর্যন্ত দেখতে পারি। কোলোনোস্কোপি খুব কমন আমাদের দেশে, অনেক বিশেষ করে ঢাকার আছে এই সব ডিভিশনাল এরিয়াগুলোতে, ডিস্ট্রিক্ট, বড় বড় ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে যেখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, এগুলো কোলোনোস্কোপি পাবেন। অ্যানোস্কোপি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যম দিয়ে আমরা অ্যানাস এবং রেকটামের ভিতরকার অংশগুলো দেখতে পাচ্ছি। আরেকটি করতে পারি কি, ফিজিশিয়ান মে অলসো অর্ডার অ্যান আল্ট্রাসাউন্ড অর এমআরআই। ঠিক আছে? এই আল্ট্রাসাউন্ডটা কিন্তু আমাদের যে পার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, এটা না, এটাও একটা স্পেশাল। যেমন কি মেয়েদের পারভাজানাল একটা আল্ট্রাসাউন্ড আছে, হ্যাঁ, টিভিএস বলা হয়, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। ঠিক এই আল্ট্রাসোনোগ্রাফিটাও কিন্তু আমাদের যে জেনারেল আল্ট্রাসোনোগ্রাফি তার ভিতরে। ঠিক আছে? এটার জন্য যারা পারদর্শী তাদের কাছে, যদিও আসলে এই জাতীয় সনোলজিস্ট আমাদের দেশে খুবই কম, খুবই কম, খুবই কম। or MRI of the anal area to get a better view of the fistula tract. তাহলে এমআরআই করলে তো আপনারা ভালো একটি পাচ্ছেন। আচ্ছা, অনেক সময় কিছু সার্জন, ঠিক আছে, এই ফিস্টুলা কিছু অ্যানেস্থেটিক দিয়ে এই ফিস্টুলার অবস্থাগুলো দেখার চেষ্টা করে। এক্স-রে আছে, ঠিক আছে। Sometimes your surgeon will need to examine you in the operating room called exam under anesthesia দিয়ে to diagnose the fistula। ঠিক আছে? ফিস্টুলোগ্রাম বলে। ঠিক আছে? ফিস্টুলোগ্রাম যে এক প্রকার এক্স-রে আছে, এটি দিয়েও করতে পারে। If a fistula is found, your physician may also want to do further tests to see if the condition is related to the Conn's disease. আমরা দেখেন ওই যে প্রথমে পজিশনের ক্ষেত্রে Conn's disease বলেছিলাম, এই Conn's disease থাকলে ফিজিশিয়ান কিন্তু আরো কিছু টেস্ট দিয়েও আপনাকে এই কারণটি উদ্ঘাটনের চেষ্টা করবে। Conn's disease আমরা বলেছিলাম an inflammatory disease of the intestine। আচ্ছা, দেখেন about 25% of people with Conn's disease develop fistula। যারা Conn's disease এ ভুগছেন, এর 25% কিন্তু এই ফিস্টুলা ডেভেলপ করে। কি স্টাডি বা রিসার্চের কথা এখানে লেখা আছে।
ঠিক আছে? Among this study are blood test, X-ray and colonoscopy. এই টেস্ট গুলো কি? ব্লাড টেস্টে আমরা তো সিবিসি করি ইনফেকশন ডেভেলপ হয়েছে কিনা এগুলো দেখার জন্য। আর এক্স-রেটা ওই যে বললাম ফিস্টুলোগ্রাম, ঠিক আছে? একটা এক্স-রে আছে, স্পেশাল এক্স-রে। কোলোনোস্কোপি, যেটা কোলন দেখা, যেমন আমরা এন্ডোস্কোপি মুখ দিয়ে করা হয়, আর কোলোনোস্কোপি হচ্ছে বায়ুপথ দিয়ে করা হয়। দুটি টেস্ট খেয়াল করবেন, একটা হচ্ছে এন্ডোস্কোপি যেটা মুখ দিয়ে করা হয়, আর একটা হচ্ছে কোলোনোস্কোপি যেটা আমাদের বায়ুপথ দিয়ে করা হয় কোলন পর্যন্ত, ঠিক আছে? যেমন আমাদের বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারে মারা গিয়েছেন। আহ, এই যে কোলোনোস্কোপি করেও কিন্তু এই ডিজিজ গুলো পাওয়া যায়। তাহলে কোলোনোস্কোপি কি একটা প্রসিডিউর? দেখেন, কোলোনোস্কোপি ইজ এ প্রসিডিউর ইন হুইচ a flexible lightened instrument is insert into the colon via the anus. আমি ওই কথাটি আগেই বললাম, আপনার অ্যানাস দিয়ে একটি ফ্লেক্সিবল এবং লাইটেড, এর সাথে ক্যামেরা থাকে, এটা আপনার কোলনের মধ্যে, অ্যানাস দিয়ে কোলনের মধ্যে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, এটি করার সময় এটিও একটা অপারেশনাল প্রসিডিউর। ওই যে কথাটা বললাম, সামটাইমস ইয়োর সার্জন উইল নিডেড টু এক্সামিন ইউ ইন দ্য অপারেটিং রুম টু ডায়াগনোসিস দ্য ফিস্টুলা। ফিস্টুলা যেমন এই কোলোনোস্কোপি করার সময় কিন্তু পেশেন্টের কাছ থেকে লিখিত নিয়ে নেয়, পেশেন্ট বা পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের কাছ থেকে, কারণ এটা একটা অপারেটিভ প্রসিডিউর, ঠিক আছে? যদি পেশেন্ট কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে তো আসলে দায়ভার তো নিতে চায় না, ঠিক আছে? In this performed under conscious sedation, a type of light anesthesia, এটা করার সময় একটা মানে খুব সামান্য কিছু অ্যানাস্থেটিক দেওয়া হয়, কারণ পেইন ফার্ম করতে পারে। এটি হচ্ছে আমাদের জাস্ট ডিজিজ ডায়াগনোসিসের অবস্থা। আহ, ধন্যবাদ সকলকে। ক্লাসটি কেমন লাগলো জানি না। যদি ক্লাসের তথ্যগত কোনো ভুল থাকে অবশ্যই সেটিকে সংশোধন করেই আপনারা চেষ্টা করবেন নিজেদের মতো নিতে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানার বলেন, চেষ্টা করব। তবে ডিফারেন্সিয়েশন ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমি একটু কথা বলে দিই, যে সাপোজ এখন হয়তো প্রশ্ন আসতে পারে ফিশার ফিস্টুলার সাথে, ওইগুলো না পড়ে আপনি যদি জাস্ট এটার উপরে আবার ডিফারেন্সিয়েট করতে যান তাহলে একটু কঠিন হয়ে যায়, কারণ ওই ডিজিজ গুলো পড়ার পরেই তখন আপনি নিজেই বুঝতে পারেন, তারপর না বুঝলে তখন টিচার অবশ্যই বুঝিয়ে দেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকারভাবে একটা ফিস্টুলার মতো একটা মানে কমপ্লিকেটেড একটা ডিজিজটা সম্পর্কে এত সুন্দরভাবে আপনি পাওয়ার মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি দিলেন। খুব অসাধারণ একটা প্রেজেন্টেশন ছিল স্যার আপনার এই প্রেজেন্টেশনটা। এত সুন্দরভাবে স্যার নিখুঁতভাবে মানে সোজা বাংলা বলতে গেলে স্যার একদম হাতে ধরে ধরে প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে আপনি স্যার বুঝিয়ে দিয়েছেন। মানে এক কথায় মানে মার্ভেলাস। সুন্দরভাবে ক্লাস আমাদের হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজগুলোতে আমরা কখন দেখিনি স্যার এই টাইপের ভাবে এত সুন্দরভাবে স্যার ধরে ধরে পড়ানো। সবাই দেখা যায় ওই যে ইংলিশটা বলতেছে, জি, হয়তো আমাদের ইংলিশ জাহাঙ্গীর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জাহাঙ্গীর ভাই খুব তাৎপর্যপূর্ণ এবং খুবই তথ্যবহুল আলোচনা করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। জি, হোমিওপ্যাথি ডক্টর এর পক্ষ থেকে তো জি, ধন্যবাদ জানাই এবং আমি সকলকে পার্সোনালি ধন্যবাদ। সকলের ধন্যবাদ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। তো এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান আলোচক ডক্টর আসুদ্দিন, যিনি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা জেলা দক্ষিণের সভাপতি। তো ডক্টর নাসিরুদ্দিন স্যার আজকে যেহেতু ফিস্টুলা সম্পর্কে এত সময় চমৎকার আলোচনা করেছেন ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, ফিস্টুলাটা কি, কেন হয়, মানে এর প্রতিকার কি এবং এটা কিভাবে কিভাবে ডায়াগনোস করতে হয়, মানে এত সুন্দরভাবে স্যার এত সুন্দরভাবে এটা প্রতিটা চিত্রের মাধ্যমে এত সুন্দর ব্যাখ্যা করলেন, মানে এক কথায় অসাধারণ ছিল স্যার ক্লাসটা। এবং আমরা খুবই এই ক্লাসটা আমরা খুব এনজয় করেছি। তাই এখন আমরা ডক্টর নাসিরুদ্দিন স্যার কাছে শুনবো যে ফিস্টুলা রোগের ক্ষেত্রে সাধারণত আমাদের হোমিওপ্যাথিক কি কি মেডিসিন গুলো অ্যাপ্লাই হয় এবং বিভিন্ন রেমেডিস গুলোর সাথে স্যার ওগুলো তুলনামূলক একটু পার্থক্য করবেন, যাতে আমরা স্যার থেকে সেই রেমেডিস গুলোর ব্যাপারে জানতে পারি এবং আমরা আমাদের এই প্র্যাকটিস লাইফে যাতে যে বিভিন্ন ফিস্টুলা রোগীরা যে আসবেন সেক্ষেত্রে আমরা কিভাবে কোন কোন মেডিসিন গুলো সহজে আমরা সাহায্য নিতে পারি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন ডক্টর নাসিরুদ্দিন স্যার। সেই সাথে স্যার কয়েকটা কেসও শেয়ার করবেন ইনশাআল্লাহ স্যারের কাছে। আমরা মনোযোগ সহকারে ডক্টর নাসির স্যারের আলোচনা শুনবো এবং এর থেকে আমাদের অবশ্যই অনেক উপকার হবে, আমাদের প্র্যাকটিস লাইফের মানটাও বৃদ্ধি পাবে। তো ডক্টর নাসির স্যারকে বিনীত অনুরোধ করছি স্যার আপনি আপনার আলোচনা নিয়ে আসুন স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ আসসালামু আলাইকুম।